সড়ক মিউজিক ভেঞ্চার্স কে এসে আমি তোমার দাদা আজকে একটা কথা বলছিল। লোকজন তো পাগল হয়ে যায় শাকিব খানকে দেখলে, মেগাস্টার আসছে মেগাস্টার আসবে, বা শাকিব ভাইয়ের কারণে আমি একটু মাইনাস পেয়েছি। আমি প্রত্যেকদিন সকালবেলায় একটা করে বরবাদের বক্স অফিস প্রেডিকশন ভিডিও বানাই আমার মতন করে। আচ্ছা, আমার ধারণা কতটা ঠিক বা কতটা ভুল এটা একটু তুমি বলো। তুমি একদম ওভারসিজ মার্কেটের কালেকশন আমরা জানতে পারবো, অফিসিয়ালি জানানো হবে। ওভারসিজ মার্কেটের কালেকশন গতকাল সাকিব ভাইয়া প্রেস মিটে নিজে বলেছেন যে বরবাদ টিমের পরবর্তী প্রজেক্টটা যখন আসবে তখন বরবাদকে ছোট মনে হবে। আচ্ছা, এই প্রজেক্টটা এখন কি পর্যায়ে আছে প্লিজ তুমি একটু খোলসা করে বলো আমাদেরকে। এই প্রজেক্টটা এখন 5 কোটি টাকা লস করে কোন প্রযোজক নেক্সট এত বড় একটা ফিল্ম প্ল্যানিং করে ফেলেছে। হাউ ইটস পসিবল দিদি? লস তো আমি কি বলেছি? আমি কি কোথাও বলেছিলাম যে আমি লস করছি? এই বছরেই মানে 2025-এই আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন কোন ছবি কি আর এক্সপেক্ট করতে পারি? আচ্ছা, ইনিশিয়াল বাজেট কত? 30 crore। তো তোমাদের কি প্ল্যান বা ওটিটি আপডেট কি কিছু আমরা পেতে পারি? আমাদের প্ল্যান ইন্টারন্যাশনাল কোন প্ল্যাটফর্মে আসুক। বরবাদের এই পুরো জার্নিটার মধ্যে তোমার একটা যে কোনো মেমোরেবল মোমেন্ট যদি এক্ষুনি তোমায় বলতে বলা হয় তুমি কি বলবে? মেমোরেবল মোমেন্ট, আচ্ছা, এই সিনেমাটাতে একটা আমাদের যে ক্লাইম্যাক্স সিনটা আছে, ক্লাইম্যাক্স সিনে তো এর পরবর্তীতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যখন কাজ করবে তখন কি নায়িকা হিসেবে প্রেফারেন্স পাবে নিধিকা পল, নাকি নতুন কোন মুখকে লঞ্চ করবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস? দেখো, বরবাদ আমরা দেখতে পাবো কবে? ইন্ডিয়াতে বরবাদ রিলিজ নিয়ে প্ল্যানিং কি আছে? আমরা প্ল্যান করছি ইন্ডিয়াতে রিলিজ করার। তবে বরবাদ দেখবার পরে মেগাস্টার শাকিব খান গতকাল কি বললেন তোমাকে? উনি বললেন, হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা অনলাইন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজকে ভীষণ আনন্দ লাগছে আমার একটা অন্য কারণে। বরবাদ বাংলাদেশে দুর্দান্ত চলছে, তার সঙ্গে সঙ্গে ওভারসিজ মার্কেটেও দারুণ চলছে। বরবাদ সিনেমাটা যাদের জন্য ক্রিয়েট হলো, অর্থাৎ প্রযোজক শাহরিন আক্তার সুমি, আজ আবারও আমাদের সঙ্গে আমরা পেয়েছি। দিদি, ফার্স্ট অফ অল বলো তোমার এখন ফিলিংসটা শেয়ার করো। খুব 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 ভালো লাগছে। ফিলিংসটা আসলে শেয়ার করার মতো মানে কি বলবো, এত বেশি ভালো লাগছে যে ফিলিংসটা আসলে বোঝাতে পারছি না, কারণ বরবাদ তো সবাইকে বরবাদ করে যাচ্ছে। আমরা গতকাল স্পেশাল স্ক্রিনিং হতে দেখলাম বরবাদের। তো এই এরকম একটা এক্সপিরিয়েন্স তোমার লাইফে ফার্স্ট টাইম। তুমি একটু অভিজ্ঞতাটা শেয়ার করো, কাল পুরো টাইমটা পুরো ব্যাপারটা কিভাবে কাটলো? অভিজ্ঞতাটা হচ্ছে যে আমার তো সিনেমাটাও আমি প্রথম করেছি, আমার সবকিছুই আমার জন্য প্রথম। তো এই অভিজ্ঞতাটা আমি বলবো শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা প্রিমিয়ার করা এত বেশি, আমার মনে হয় যে এত বেশি টেনশনের থাকে যে লোকজন তো পাগল হয়ে যায় শাকিব খানকে দেখলে, মেগাস্টার আসছে মেগাস্টার আসবে, বা শাকিব ভাইয়ের কারণে আমি একটু মাইনাস পেয়েছি। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে আমার সবকিছু মিলিয়ে আমার টিমের যে এক্সপিরিয়েন্স, আমার টিম যেভাবে কাজ করেছে, আমার আমার যেভাবে করে পুরো জিনিসটা ম্যানেজ করেছে, সবকিছু মিলে আমি বলবো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটু তো কম বেশি থাকবেই, 100% তো সব ভালো হবে না, কিছু না কিছু তো থাকবে, কমতি তো থেকেই যায়, বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আমি প্রত্যেকদিন সকালবেলায় একটা করে বরবাদের বক্স অফিস প্রেডিকশন ভিডিও বানাই আমার মতন করে। তো আমি আজকে সকালবেলাও ডে 22 এর বক্স অফিস যেটা বলেছি, শুধু বাংলাদেশের নিরিখে আমি বলেছি অলমোস্ট 56 crore গ্রস কালেকশন। আচ্ছা, আমার ধারণা কতটা ঠিক বা কতটা ভুল এটা একটু তুমি বলো। তুমি একদম রাউন্ড ফিগারে আছো, আমি একটু মানে মাঝামাঝি ফিগারে ছিলাম, মানে একদম 56-এ বলিনি, 56-এ আমি বলতে পারবো না, বাট তুমি কাছাকাছি আছো। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, আশা করছি আপনারা ফিল করতে পারছেন আমার প্রেডিকশন মোটামুটি ধারে কাছে যাচ্ছে। আচ্ছা দিদি, এই যে ওভারসিজ মার্কেটে এত ভালো চলছে বরবাদ, ওভারসিজ মার্কেটের কালেকশন আমরা জানতে পারবো, অফিসিয়ালি জানানো হবে? ওভারসিজ মার্কেটের কালেকশন ডেফিনেটলি জানানো হবে, আমার কাছে এখনো রিপোর্টটা আসেনি, বাট আমি যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুবই ভালো হচ্ছে। রিপোর্টটা আসার সাথে সাথে হয়তো আমরা জানিয়ে দেবো। আচ্ছা, গতকাল সাকিব ভাইয়া প্রেস মিটে নিজে বলেছেন যে বরবাদ টিমের পরবর্তী প্রজেক্টটা যখন আসবে তখন বরবাদকে ছোট মনে হবে। আচ্ছা, এই প্রজেক্টটা এখন কি পর্যায়ে আছে প্লিজ তুমি একটু খোলসা করে বলো আমাদেরকে। এই প্রজেক্টটা এখন আমাদের পুরো স্ক্রিপ্টটা লেখার পর্যায়ে আছে। আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আবার বসবো। গল্পটা তো রেডি হয়ে গেছে, এখন কাজ শুরু হবে।
কাস্টিং কিভাবে করব, পুরো পুরো প্রজেক্টের প্ল্যানটা এখন হবে। কারণ যেহেতু এটা আমরা ঈদের সিনেমা করছি, আর এবারের বরবাদের মতো না, আমরা একটু গুছিয়ে করতে চাই, তাই একটু আগে থেকেই শুরু করেছি কাজটা। আমি একটু ব্রেক নেব যদিও, বাট আবার সপ্তাহ দুয়েকের মধ্যে আবার ফিরেও যাব কাজে। তার মানে সাকিব ভাইয়া গল্পটা শোনার পরেই এটা বলছেন যেটা বরবাদের চাইতেও বড় কিছু হবে। অবশ্যই, মানে শুধু এটা গল্পটা তো শুধু গল্প না, গল্পটা তো আসলে তোমাকে ভিজুয়ালাইজ করতে হয়। একজন অ্যাক্টর যখন কোনো গল্প শোনেন, ওনাকে যখন শোনানো হয়, উনি তখন এটা ভিজুয়ালাইজ করতে পারে যে উনি আসলে কোন কোন জায়গাতে ট্রাভেল করছেন। তো পুরো গল্পটাতে ট্রাভেল করতে হয়। তো হি আন্ডারস্টুড দ্য ডেপথ অফ দ্য ফিল্ম, ক্যানভাস অফ দ্য ফিল্ম, মানে কত বড় গ্র্যান্ডার সিনেমাটা হচ্ছে বা কি হতে যাচ্ছে, যেটা এই ধরনের গল্প আসলে বাংলাদেশে তৈরি হয়নি এখনো। সো ওনার কাছে আবারও মনে হয়েছে নতুন কিছু হচ্ছে। So, আমার কাছে এটা আমাদের সবারই মনে হয়েছে, নাহলে তো আমরা এত বড় একটা প্রজেক্টে আবার যেতাম না। আচ্ছা, এই যে রিসেন্ট টাইমে বেশ কিছু মানুষজন নাকি বললেন তুমি বরবাদে 5 কোটি টাকা লস করতে পারো, এটা তাদের ধারণা। তো 5 কোটি টাকা লস করে কোনো প্রযোজক নেক্সট এত বড় একটা ফিল্ম প্ল্যানিং করে ফেলেছে, হাউ ইটস পসিবল দিদি? লস তো আমি কি বলেছি? আমি কি কোথাও বলেছিলাম যে আমি লস করছি? যতক্ষণ পর্যন্ত আমি না বলবো তখন তো এটা লস হবে না। আর আমার কাছে তো, আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে বরবাদ হয়তো বা মুনাফাতে কম হবে, বাট বরবাদ কিন্তু লস প্রজেক্ট না। বরবাদ আর এটা তো খুবই স্বাভাবিক না? তোমরা তো রেজাল্ট দেখছো, দর্শক কি উপচে পড়া ভিড় দেখছো, দেখতে পাচ্ছ কি হচ্ছে। তো সেখানে তো এটা মানে এটা মনে করাটাই ভুল। তো আমার লসের তো এখানে কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি বলেছি যে আমাদের হয়তোবা যে প্রফিটটা হওয়ার কথা, তো প্রফিটটা একটু কম, কম্পারেটিভলি একটু কম হবে। কিছু কিছু লিকিংস তো থাকেই, সিনেমা হল মালিকদের কাছ থেকে হোক বা সবকিছু মিলিয়ে। তো আমার নিজেরও কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে, হয়তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে কিছু লিকেজের কারণে হয়তো বা প্রফিট কম হবে। আর বরবাদ কখনো লস করবে না, মানে বরবাদ লস করার মতো একটা সিনেমাই না। আচ্ছা দিদি, এবারে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো বেশ 2-3টে সিনেমা স্পেশাল স্ক্রিনিং এ তুমি গিয়েছিলে, এবং তুমি, হারুন ভাইয়া, মেহেদী হাসান, হৃদা ভাইয়া সবাই গিয়েছিলেন। Correct. আচ্ছা, গতকাল বরবাদের প্রিমিয়ারে এবারে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর কজন প্রযোজক এসেছেন, তোমরা যেমন গেলে? আমি আসলে মোটামুটি যাদেরকেই চিনি, যাদের সাথে আমার সখ্যতা আছে, যাদের সাথে আমার কথা হয়েছে, অ্যাটলিস্ট মানে হাই হ্যালো আছে, যেহেতু ইন্ডাস্ট্রিতে এসেছে, আমি সবাইকে ইনভাইট করেছি। তো কেউ দেশে ছিল, কেউ ছিল না, কেউ হয়তো বা কেউ ঢাকার বাইরে ছিল। তো আমার আমার জায়গা থেকে আমি ইনভাইট করেছি। সো আমি কে ফাইনালি কে কে এসে গেল, আমি আসলে মানে এতটাই ব্যস্ত ছিলাম, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট আমি যতটুকু জানি, যাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি, তারা বেশিরভাগই ঢাকার বাইরে ছিল। বাট ওনারা আমাকে কনগ্রাচুলেট করেছেন, ওনারা পার্সোনালি মেসেজ করেছেন, কথা বলেছেন। সো মানে জানিয়েছেন যে ওনাদের মানে কারেন্ট সিচুয়েশনটা, ওনারা কোথায় আছেন। সো আমি মনে করি যে ওনারা না আসলে ওনাদের গুড উইশেস অলওয়েজ আমাদের সাথেই ছিল। বরবাদ মুক্তির আগে থেকে আজকে পর্যন্ত তুমি এখনো একটা যুদ্ধের মধ্যে দিয়েও যাচ্ছ, যেখানে অনেক বেশ কিছু নেগেটিভিটি মাঝে মধ্যেই তোমাকে ঘিরে ধরছে। আচ্ছা, এই যে যুদ্ধটার মধ্যে দিয়ে তুমি গেলে বা যাচ্ছ, কি কি শিখলে যেটা ইন ফিউচার তোমাকে অনেকটা শিক্ষা দেবে এগিয়ে যেতে? অনেক কিছুই তো শিখলাম, ভালো খারাপ দুটোই শিখলাম। ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে আমি আম, গুছিয়ে কাজ করতে শিখেছি, গুছিয়ে কাজ করতে হবে এই জিনিসটা শিখেছি। টিম মেম্বারদের সাথে বন্ডিংটা আরো কি করে বাড়িয়ে কাজ করা যায়, তো সেক্ষেত্রে আউটপুটটা আরো ভালো হয়, সেটা শিখেছি। কি করে একটা এত মানে বড় গ্র্যান্ডার সিনেমা ম্যানেজ করতে হয়, সেটা শিখেছি। মানে শেখার তো আসলে প্রত্যেকটা দিনই আমি কিছু না কিছু শিখেছি। তোমরা যখন ইন্টারভিউ করো কি করে কথা বলতে হয়, সেটাও শিখেছি। তো সবকিছু মিলিয়ে আসলে অনেক কিছুই শিখেছি। আর খারাপগুলো না হয় নাই বলি, ওটা আমি শিখতেই চাই না, ওটা আমি একদমই ঝেড়ে মুছে ফেলে দিতে চাই, ওটা এক্সপিরিয়েন্সই রাখতে চাই, এবং ওটা মাথায় রেখে বাকি বাকি পথটুকু আগাতে চাই। দিদি, তোমার কাছে নেক্সট কোয়েশ্চেন, হারুন ভাইয়ার যে ক্যামিওটা আমরা দেখতে পেলাম বরবাদে, এই প্ল্যানিংটা কার? এটা হৃদয়ের প্ল্যানিং ছিল। হৃদয়ের ছিল, যেহেতু হৃদয়ের বেশ কয়েকটা নাটকে ও মানে যখন মালয়েশিয়াতে শুট করছিল, তখন কিছু কিছু ক্যারেক্টারে ও মনে হয়েছে যে কিছু ফানি ক্যারেক্টারে, যে কিছু সিরিয়াস ক্যারেক্টারে, মানে ওর মনে হয়েছে যে ভাইয়া ভাইয়া কাজ করেছো, তো ভাইয়া ভাইয়া তুমি এটা করো। তো আজিমারও ছিল, ঠিক আছে সমস্যা নেই, তোমার যদি মনে হয় ভালো, ডিরেক্টরের খুশি, যদি মনে হয় ভালো তো করলাম, সমস্যা নেই। তো
মানে খুব ছোট্ট একটা সময় তো, যেহেতু বাংলা বলতে হয়নি খুব একটা, সো হি ওয়াজ ওকে উইথ ইট। আর আমি কিন্তু তোমার অভিনয়ও দেখেছি, হৃদয় ভাইয়ের ডিরেকশন নয়, বাট আমি গতকাল একটা নাটক দেখেছি, তোমার অ্যাক্টিংও দেখেছি। ওটা তো মানে হৃদয় ভাইয়ের ডিরেকশন ছিল। আরেকটা নাটক আমি দেখলাম যেখানে তুমি আর তোমার এক বান্ধবী খাওয়া দাওয়া নিয়ে নাটকটা ছিল, ফানি একটা নাটক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই বছরেই মানে 2025-এই আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন কোনো ছবি কি আর এক্সপেক্ট করতে পারি? আমার প্ল্যান ছিল ইনিশিয়ালি যে আরেকটা সিনেমা আমি হয়তো বা মাঝামাঝি সময়তে করব, ওটাও শাকিব ভাইকে নিয়েই প্ল্যান ছিল। কিন্তু আমরা আসলে যেই গ্র্যান্ডারের সিনেমাটা করছি বা আমরা যেভাবে করে সিনেমাটাকে চিন্তা করছি নেক্সট ইয়ারের জন্য, আমার মনে হয় আমাদের পুরো সময়টা এখন ওই সিনেমাটার জন্যই দেওয়া উচিত। কারণ আমি আসলে কোনো কিছুতে কমতি রাখতে চাচ্ছি না, আর আমি চাচ্ছি যে এটা একদমই প্রপার হোক, কোনো কিছুতে যেন কোনো কিছু মিস না হয়। তাহলে কি আমরা বলতে পারি বা ধরতে পারি যে নেক্সট ইয়ার রোজার ঈদ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস লক করলো? ইনশাআল্লাহ হ্যাঁ, আমাদের সেটাই প্ল্যান। তো এর জন্যই আমরা খুব তাড়াতাড়ি করে মানে আগে থেকেই পুরো কাজটা গুছাতে যাচ্ছি। এইবার সেন্সারে কি যেমন প্রবলেমটা হলো যে একদম শেষ সময়কে, এরকমটা আমি চাচ্ছি না। ওই যে তুমি বললে যে কি কি শিখেছো, এটাও শিখেছি। আচ্ছা, ইনিশিয়াল বাজেট কত? 30 crore? এখনো ওটাতে আমরা হাত দেইনি, বাট কারণ পুরো গল্পটা যখন আমরা সাজাবো তখন আমরা একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্সে যখন শিডিউলটা করবো তখন আমরা আসলে টোটাল কত খরচ হবে এক্সাক্ট তখন আমরা বলেই দিব যে আমরা এত খরচ করছি, তোমরা যদি চাও তো প্লিজ এসে জয়েন করো। দিদি, বরবাদের ওটিটি আপডেট নিয়ে দর্শক প্রচন্ড জানতে চাইছে। মানে আমরা এটা অনেকে এটা আলোচনা করছি যে বরবাদ যে গ্র্যান্ডারের ছবি, সেটা কোনো ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে আসুক। তো তোমাদের কি প্ল্যান বা ওটিটি আপডেট কি কিছু আমরা পেতে পারি? আমাদের প্ল্যান ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে আসুক, আমরা কথা বলছি। আমাদের থাকে একটা নেগোসিয়েশন থাকে, একটা আমাদের একটা মানে আছে, এক্সপেকটেশন আছে। আর ইন্টারন্যাশনাল থেকে যদি মানে এক্সপেকটেশনটা মিট করে তাহলে হয়তো আমরা ওটাতে যাবো। আর যদি দেখি যে না, ইন্টারন্যাশনাল থেকে ওই এক্সপেকটেশনটা আসছে না, বাংলাদেশের যদি যদি বাংলাদেশের সমান হয় তাহলে তো আর আমার তো মানে এন্ড অফ দ্য ডে আমার তো বাংলাদেশের ক্রাউডটাই আমাকে প্রথম দেখতে হবে। আর ডেফিনেটলি আমাদের তো 100% এটা থাকবে যে আমরা ইন্টারন্যাশনাল কোনো একটা প্ল্যাটফর্মে যাই। তো আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে সবসময় বাংলা সিনেমা যায় তাও তো না। আমরা যদি কোনোভাবে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ডাব করে তারপরে যদি করি তাহলে হয়তো বা ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা ওই প্ল্যানটাই করছি এখন। এক্স্যাক্টলি, আমরা ওইটা চাইছি দিদি যে ইনিশিয়াল স্টেজে অ্যাটলিস্ট হিন্দিতেও যদি ডাবিং হয়ে বরবাদটা রিলিজ হয়, সেক্ষেত্রে প্রচুর মানুষ আরো ছবিটার সাথে জুড়তে পারবে যারা বাংলা বোঝেন না, তাই না? আচ্ছা দিদি, পরবর্তী প্রশ্ন, যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এখন আর বিগ বাজেট ছাড়া ছবি করবে না, এটা আমরা ফিল করতে পারছি। Not necessarily, Poshali. We might will do something which is a little bit in middle range, but এই মুহূর্তে যেহেতু মানে একটা বড় কাজের কথা অলরেডি ভেবে ফেলেছি আমরা, তো এটা হয়তো বা এটা করছি, বাট আমরা করব অন্যান্য নর্মাল সিনেমা আমরা করব। মানে ধরে নাও, আমি বড় বাজেটের ফিল্মগুলোর যদি কথা বলি, ধরো এরকম তো হতেই পারে যে সত্যি বাজেট হয়ে গেল 30 কোটি 35 কোটি টাকা, সেক্ষেত্রে যদি বাংলাদেশের কোনো প্রযোজনা সংস্থা তোমার সাথে জয়েন করতে চায়, তাহলে কি কোলাবোরেশনে তোমরা কাজ করতে রাজি থাকবে? তুমি আমার কথা হচ্ছে দিন শেষে আমরা যদি একই পেজে থাকি, আমার মতো করে যদি চিন্তা করতে পারে, আমার মতো করে যদি সিনেমাটাকে ভাবতে পারে, তাহলে ওয়াই নট। হ্যাঁ, একসাথে কাজ করার মধ্যে মজাই আলাদা। তবে মানে যে কোনো পার্টনারের সাথে কাজ করতে গেলে আমাদেরকে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে আমি মনে করি। কারণ একসাথে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক মনোমালিন্য হয়। তো এটা আমি সিনেমাটাকে যতটুকু হাইটে দেখতে চাই তাকেও ঠিক সেই হাইটেই দেখতে হবে, তাহলেই আমরা কাজ করতে পারবো। তো যদি কেউ কাজ করতে চায় তাহলে দে আর মোস্ট ওয়েলকাম। ওকে দিদি, এই যে পুরো জার্নিটা, বরবাদের এই পুরো জার্নিটার মধ্যে তোমার একটা যে কোনো মেমোরেবল মোমেন্ট যদি এক্ষুনি তোমায় বলতে বলা হয়, তুমি কি বলবে? মেমোরেবল মোমেন্ট? আচ্ছা, এই সিনেমাটাতে একটা আমাদের যে ক্লাইম্যাক্স সিনটা আছে, ক্লাইম্যাক্স সিনে আমাদের হেলিকপ্টার শুটের সময় আমরা যখন শাকিব ভাই হেলিকপ্টার থেকে একটা রাউন্ড মেরে উনি যখন হেলিকপ্টারটা ল্যান্ড করলো আর উনি যখন নেমে আসছিলেন, তখন যে সিনটা আমরা শুট করেছি, ওই সময়টা একটা ওয়াও মোমেন্ট ছিল। এবং মানে আমরা তখন ওই স্ক্রিনে ওই শটটা দেখে আমাদের কাছে সবাই মানে
এত বেশি খুশি হয়ে গেছে, সবাই চিৎকার করে উঠছিল। কারণ আমার আমার না তখন কান্না পেয়ে যাচ্ছিল যে মানে এইভাবে করে মানে এত ভালো লাগছে জিনিসটা দেখতে, এটাই তো আমি চাচ্ছিলাম। তো থাকে না যে এক্সপেকটেশনটা একদম 100%, 100 চেয়ে বেশি মিট করাটা, ওই জিনিসটাই আমি একদম শাকিব ভাইয়ের পুরো অ্যাকশনটা যেভাবে ছিলেন, যেভাবে হেঁটে আসছিলেন, সবকিছু মিলিয়ে মানে ওইটা আমার কাছে একটা মেমোরেবল মোমেন্ট ছিল ওই দিনটা। মানে সবার খুশি এবং এভরিবডি ওয়াজ ক্ল্যাপিং, মানে ওই জিনিসটা আসলে খুবই ভালো ছিল আমার কাছে, এখনো মনে আছে। এই যে তুমি রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে বলছিলে যে বাংলাদেশের এখন যে সিস্টেমটা চলছে কাইন্ড অফ ই টিকিটের বন্দোবস্ত নেই, কোনো এক্সাক্ট হিসেব পাওয়া যায় না, তো তুমি বলছিলে যে সবাই ঐক্যবদ্ধ না হলে এই সিস্টেম চেঞ্জ হওয়া সম্ভব নয়। তোমার কি মনে হয় এই জার্নিটা থেকে, তোমার কি মনে হয় যে বাংলাদেশের সবাই কতটা ঐক্যবদ্ধ আসলে? বাংলাদেশের সবাই আসলে যতটা ঐক্যবদ্ধ হোক না কেন, এটা যতক্ষণ পর্যন্ত আমরা গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট না পাবো, কারণ এখানে তো অনেক বড় একটা ব্যাপার, ইনভেস্টমেন্টের ব্যাপার পুরো প্রজেক্টটা করার জন্য। তো আর এটা আমাদেরকে, আমরা চাইলেই কালকে একটা সিস্টেম করে দিতে করে দিব আর তারা মানবেই বা কেন? এটা যখন গভর্নমেন্ট ইম্পোজ করবে দেন ব্যাপারটা ঘটবে। আমরা তো সবাই ঐক্যবদ্ধ হবেই, কারণ আমি প্রযোজক, যদি আমি এটা মনে করি, আমার ধারণা অন্যান্য প্রযোজকরাও সেমই মনে করছে। তো শুধু আমাদের ঐক্যবদ্ধতা না, এখানে আমাদের কিছু সাপোর্টও লাগবে। গভর্নমেন্টের সাপোর্টটাও খুব জরুরি, কারণ পুরো পুরো জিনিসটা তো ওনাদের সাপোর্টেই চলবে। ওনারাই তো পুরো সিস্টেমটা, ওনারা যখন ইম্পোজ করবে সিস্টেম, তখন এটা আমাদের জন্য কাজে দিবে। তো তবে হ্যাঁ, এটা আমাদের সবাইকে মিলে একটু জোরালোভাবে কথা বলতে হবে, এটা আমি মনে করি। বরবাদ দেখবার পরে দর্শক কিন্তু নায়িকা ইদিকা পলের অভিনয়ের খুব প্রশংসা করেছে, তো এর পরবর্তীতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যখন কাজ করবে তখন কি নায়িকা হিসেবে প্রেফারেন্স পাবেন ইদিকা পল, নাকি নতুন কোনো মুখকে লঞ্চ করবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস? দেখো, আমরা যেমন অ্যাক্টর হিসেবে শাকিব খানকে একটা ক্যারেক্টারে দেখি, তো আমার মনে হয় যে ইদিকা পলকে আমরা ওরকম ভাবে ক্যারেক্টারে দেখি পছন্দ করেছিলাম, যে এই ক্যারেক্টারটা ও ভালো করতে পারবে। আমরা তো ইদিকা পল ছাড়াও অনেককে চিন্তা করেছি, বাট ওয়াই ইদিকা পল? তো কারণ আমরা ওকে এই ধরনের ক্যারেক্টার করতে দেখেছি। তো আমার কাছে মনে হয় যদি আমার ক্যারেক্টারের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে যদি ওই ক্যারেক্টারটা ওকে ম্যাচ করে, আমরা হয়তো ইদিকা পলের সাথে কাজ করব। গল্পের প্রয়োজনে যদি আমার অন্য কোনো অ্যাক্ট্রেস, যেটা আমার বাংলাদেশের অ্যাক্ট্রেস হতে পারে, আমরা তাকে কাস্ট করব। তো এটাতে আসলে আমরা খুবই ওপেন থাকতে চাই। নট নেসেসারি কি বাংলাদেশ হতে পারবে না বা ইন্ডিয়ান কোনো অ্যাক্ট্রেস হতে পারবে না, এমন কিছুই নেই। গল্পের প্রয়োজনে আমাদের যাদেরকে মনে হবে যে শি ইজ দ্য বেস্ট ফর দিস ক্যারেক্টার, আমরা তাকেই নিব। সেটা এখন যদি ইন্ডিয়া বাংলাদেশের বাইরেও হবে। ছোট্ট একটা হিন্ট, পাকিস্তানের নায়িকা হলেও হতে পারে। রাজকুমারে ছিল না, রাজকুমারে তো ইউএসএ মানে হলিউড থেকে ছিল। তো আমি সেটাই বলছি, পাকিস্তানি কেন, অন্য কোথাও থেকেও হতে পারে, সেটা ডিপেন্ড করে। দিদি, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আমার এখানে পশ্চিম বাংলায় যে সকল বন্ধুরা বলি সাকিবিয়ান ভাইরা বোনেরা আছে, তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে বরবাদ আমরা দেখতে পাবো কবে? ইন্ডিয়াতে বরবাদ রিলিজ নিয়ে প্ল্যানিং কি আছে? আমরা প্ল্যান করছি ইন্ডিয়াতে রিলিজ করার, তবে মে মাসের দিকে হয়তো বা করবো। 100% কনফার্ম ডেটটা বলতে পারছি না, বাট আমরা জানিয়ে দেবো, যখন কনফার্ম হয়ে যাবে আমরা জানিয়ে দেবো। আমি তোমাকে ইন্টারভিউতে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যদি তুমি ইন্ডিয়াতে রিলিজ দাও, প্লিজ নর্থ বেঙ্গলের দিকটা একটু দেখবে। আসামে প্রচুর সাকিবিয়ান আছে। আচ্ছা, ঠিক আছে। মানে অবশ্যই আসামে রিলিজ দিও দিদি। প্রত্যেক দিন মিনিমাম 100টা করে মেসেজ পাই যে আসাম থেকে দেখতে চাই বরবাদ। ঠিক আছে, আমার মাথায় থাকলো এটা। আর একদম লাস্ট কোয়েশ্চেন, যে এই যে ওভারসিজ মার্কেটে আরো এতগুলো কান্ট্রিতে মুক্তি পাবে, সেই তারিখগুলো নিয়ে যদি একটা ছোট্ট আন্দাজ দাও তাহলে সকলে খুব হ্যাপি হবে। আমরা মোটামুটি মের মাঝামাঝির মধ্যে সব যতগুলো কান্ট্রি আমরা ডিসাইড করেছি, সব মের মাঝামাঝির মধ্যেই রিলিজ হয়ে যাবে, এবং কিছু কিছু এই মাসের শেষে রিলিজ হচ্ছে। আর যেমন অস্ট্রেলিয়াতে হচ্ছে 26-এ, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। আমাদের মিডল ইস্টে হবে বাই এন্ড অফ দিস মান্থ অর আর্লি ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ। আর আসিয়ান কান্ট্রির মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর অলসো সেম মে মাসে রিলিজ হচ্ছে। পাকিস্তানে রিলিজ করার একটা প্ল্যান হচ্ছে। তো এটা সবকিছু মিলিয়ে হয়তো বা মের মাঝামাঝিতে মোটামুটি সবগুলো কান্ট্রিতে রিলিজ হয়ে যাবে। ইউকের সাথেও কথা হচ্ছে, ইউকেতেও হয়তো বা রিসেন্টলি রিলিজ হয়ে যাবে। ডেটটা আমরা মানে যখন যে দেশে রিলিজ হচ্ছে ওই ডেটটা আমরা অ্যানাউন্স করেই দিব আমাদের পেজ থেকে। চোখ রাখো আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজে এবং আমাদের
যে ইউটিউব চ্যানেলে। বরবাদ দেখবার পরে মেগাস্টার শাকিব খান গতকাল কি বললেন তোমাকে? উনি বললেন খুব ভালো বানিয়েছেন তো। উনি বললেন খুব ভালো বানিয়েছেন। মানে ওনার সিনেমার যে প্ল্যানিং ছিল, মানে মাঝামাঝি সিনেমা করার, তো ওই ক্যারেক্টারগুলোকে উনি এখন চেঞ্জ করে ফেলছেন, যে আমি এই ধরনের ক্যারেক্টার করব, এই ধরনের হলে করব। মানে উনি বুঝতে পারছেন যে আসলে কি আসলে ওনার জন্য মানে চুজ করার মতো অপশনটা আর একটু ওয়াইড হয়ে গেল, যে উনি আসলে কি ধরনের ক্যারেক্টার করতে চাচ্ছেন। সো উনি তখন প্রিসাইজলি কাজ করবেন। তো আমার মনে হয় আমি দেখি সাকিব ভাইয়ের পাশে বসেছিলাম, তো সাকিব ভাই খুব মনোযোগ দিয়ে দেখছিলেন সিনেমাটা। তো আমার যেটা মনে হয়েছে যে উনি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছেন আসলে কি আছে সিনেমাটাতে, যেটাতে মানুষ, সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ বারবার দেখছে। এবং উনি যেটা বুঝতে পেরেছেন, উনি ওই ধরনের ওগুলো নিয়েই কাজ করতে চাচ্ছেন। আর আমরা তো একটা জেনারেশনের জন্য সিনেমা বানাই, আমি তো নিশ্চয়ই আমাদের 1980s এর জেনারেশনের জন্য সিনেমা বানাচ্ছি না, বা 1970s এর জেনারেশনের জন্য না। আমরা জেনজি কালচার চলে এসছে, তো ওইখান থেকে এই মানে আমাদের এই পিড়িটাতে আমাদেরকে ওইভাবেই প্রেজেন্ট করতে হবে সবকিছু, যেটাতে মানে ইয়াংস্টার্স প্লাস আমাদের মতো যারা আছে সবাই সিনেমা ইকুয়ালি এনজয় করতে পারে। তো আমাদেরকে সাকিব ভাইয়ের ওই কথাটাও, সাকিব ভাইয়ের চিন্তাটাও এরকম। সাকিব ভাইও চাচ্ছে যে এই ধরনের কোনো ক্যারেক্টারে উনি আসুক। তো আমি এখনই বলে স্পয়লার দিব না উনি কি ধরনের ক্যারেক্টার করছেন বা করবেন, বাট ডেফিনেটলি ওনার হি ওয়াজ ভেরি হ্যাপি মানে সিনেমা পুরো আউটপুটটা দেখে। কারণ উনি লাস্ট যখন দেখেছেন ডাবিং এর শুনলেন, তখন তো সিনেমাটা দেখেছেন, বাট মিউজিকটা বা গানগুলো হয়তো উনি দেখেননি। ওনার কাছে মনে হচ্ছে এটা পুরো একটা মিউজিক্যাল জার্নি, একটা স্টোরির মিউজিক্যাল জার্নি চলছে। সো আমার কাছে মনে হয়েছে যে উনি খুব এনজয় করেছেন, এবং উনি যখন হৃদয়কে জড়িয়ে ধরে বলেছেন যে খুব ভালো বানিয়েছে সে হৃদয়, তখন আমার মনে হচ্ছে যে হি রিয়েলি লাইক দ্য ফিল্ম। আর সব অ্যাক্টরের তো সবসময় ওনার সব ফিল্ম ভালো লাগবে না, এমন অনেক সিনেমায় হয়তো ওনার লাইফে আছে যেটা ওনার ভালো লাগেনি, বাট এটা ওনার কাছে খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমরা হারুন ভাইয়াকে খুব মিস করলাম আজকে। আমরা নেক্সট টাইম হারুন ভাইয়ার সঙ্গে খুব তাড়াতাড়ি একটা ইন্টারভিউ করবার মানে আমাদের সৌভাগ্য হলে আমরা খুব তাড়াতাড়ি করব। আর এখন তুমি খুব টায়ার্ড, আর সময় নেব না। তুমি দর্শকদের বরবাদের উদ্দেশ্যে কি বলবে? মানে পুরোটাই উল্টো বললাম, ভুল করলাম। তুমি বরবাদ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি দর্শকদের বলবো যে বরবাদ আপনারা দেখেছেন, বরবাদকে আপনারা ভালোবেসেছেন, এভাবে করে বরবাদকে ভালোবাসুন। বরবাদ শুধু না, রিয়েল এর যে প্রোডাকশনগুলো আসছে সব প্রোডাকশনকে একইভাবে ভালোবাসুন। আমরা আপনাদের মতো করে আপনারা যা চাইবেন আমরা সেভাবে করে আপনাদের কাছে উপস্থাপন করবো আমাদের নেক্সট যত প্রোডাকশন আসছে সব। তো আমাদের পাশে থাকুন, আমাদেরকে আপনাদের ভালোবাসায় সবসময় এভাবেই আপনাদের কাছে রাখুন, এটাই আমি বলবো। আর শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রোডাকশনের জন্য কি বলবে? শরৎ মিউজিক ভেঞ্চার্স কে সে? আমি তোমার দাদা আজকে একটা কথা বলছিল যে শরৎ মিউজিক ভেঞ্চার্স হচ্ছে সবার প্রথম চ্যানেল যে আমাকে এবং তোমার দাদাকে ইন্টারভিউ করেছে ফার্স্ট, আমাদের শুটিং চলাকালীন সময়। তো এটা উনি বলেছে যে যেভাবে করে কৌশালী আমাদের ইন্টারভিউ নিয়েছে এবং যেভাবে করে ও প্রেজেন্ট করেছে পুরো সিনেমাটার ব্যাপারে এবং আজ পর্যন্ত করে যাচ্ছে, মানে ওনাকে এইভাবে করে আসলে কখনো মানে উনি কখনো এতটা ডেডিকেশন দেখেনি শাকিব খানের কোনো সিনেমা নিয়ে বা কেউ এতটা কাজ করেছে। তো আমি বলবো যে শাকিব খানের যদি কোনো ফ্যান থাকে বা শাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট বানায় বা কন্টিনিউয়াসলি এফোর্ট গুলো দেয়, আমি বলবো তুমি তাদের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট। আর আমি সবসময় দোয়া করি তোমরা সবসময় এমন থাকো। শাকিব খান কেন, যে কোনো ভালো সিনেমার জন্য কাজ করো। শাকিব খানের তো বটেই, যেহেতু তোমরা শাকিব খানের সবচেয়ে বড় ফ্যান, বাট তোমরা সবসময় ভালো ভালো কাজ করো, ভালো সিনেমার পাশে থাকো। তোমাদের জন্য, তোমাদের দুজনের জন্য, তোমার এবং শ্রীঞ্জয় দুজনের জন্য অনেক দোয়া রইলো। সবসময় আমাদের পাশে থেকো। আর আমরা যদি তোমাদের জন্য কিছু করতে পারি, আমরা আমাদের দিক থেকে অবশ্যই সেটা শরৎ মিউজিক ভেঞ্চারের জন্য হোক, পৌশালীর জন্য একা হোক, বা শ্রীঞ্জয়ের জন্য হোক, আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। ভালো থেকো। ঠিক আছে, তোমরাও ভালো থেকো। বাই বাই।